32 নম্বর শুধু ভাঙে নাই, সময় আসছে জিয়াউর রহমান সাহেব যেখানে শায়িত আছে সেটাও থাকবে কিনা আমার সন্দেহ আছে। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে, কারণ এই দেশে আমরা যত কথাই বলি বাঙালির সংখ্যা কিন্তু 99%। বাঙালি জাতিসত্তার সংখ্যাটা হলো 99%। আমরা বাংলাদেশি করছি আমরা রাষ্ট্রীয় জাতিসত্তার অন্যদেরকে আমরা অ্যাকোমোডেট করার জন্য, কিন্তু বাঙালি জাতিসত্তার লোক 99%। যতদিন বাঙালি থাকবে আওয়ামী লীগের রাজনীতিটা থেকে যাবে। ইউনূস সরকারকে আমি চ্যালেঞ্জ করি, আপনি কন্ট্রোল করেন না আপনাকে কন্ট্রোল করে ওরা? আপনার কথা শুনে বলে মনে হয় না, যদি শুনতো এই সমস্ত আকাম কুকাম করতো না। 1 2 নম্বর, আপনি যদি কন্ট্রোল করেন সরকারকে, আপনার হিসাব দিয়েছেন, আপনি সম্পত্তির হিসাব দেন নাই, আপনার অ্যাডভাইজাররা দিয়েছে, কেউ দেয় নাই, সিনিয়র সচিবরা বা গভর্নমেন্টের কর্মচারীরা দিয়েছে, দেয় নাই, তো আপনার কথা কে শুনলো? কেউ শুনে না। যারা মুক্তিযুদ্ধ মানে না, পাকিস্তানের আলবদর এবং রাজাকারদের সন্তান, আলবদরদের রাজাকারদের সন্তানদের শাসন মানবো না। যে স্বরাষ্ট্র সচিব সেই হিজবুত তাহরিরের লোক শুনলাম, স্বরাষ্ট্র সচিব যে এখন তাকে সেটার এভিডেন্স আমাদের কাছে আছে। সারা জাতিকে গ্যাপের মধ্যে রাখা, সারা জাতিকে আপনি সরকার বিহীন রাখে আপনি স্থানীয় সরকার ইলেকশন করছেন। এইগুলো তো মার্শাল ওই আইয়ুব খান যেটা করছিল 62 সনে, সেই আইন করতেছেন। সেই আইন করিয়া এখন এমন একটা অবস্থায় চলে গেছে দেশ, এই অবস্থা থেকে দেশকে যদি বেরোতে হয় আমি জানি না কি হবে। আপনি তাদেরকে ফেসিস্ট বলেন, আমি তাদেরকে ফেসিস্ট এখনো বলতেছি না, ফেসিস্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে, আমি এদেরকে বলি মুনাফেক। আমি কথাটাই তুলছি যে ইসলামের দৃষ্টিতে ফেসিস্ট বেশি পাপী খারাপ না মুনাফেক বেশি খারাপ? এরা হইলো মুনাফেক, কারণ এরা এখন বলতেছে কি করব, আমরা স্বাধীনতা রক্ষা করব। কোন স্বাধীনতা? তাদের স্বাধীনতা হলো 47 আর 24। তারা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ 71-এর নামটাই বলে নাই। ওই ফজলুর রহমানদের মতো হতভাগারা যখন জীবনের রিস্ক নিয়ে বলছে যে মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই মানবো না, তোমরা তাহলে পাকিস্তানের আলবদর রাজাকারের সন্তান। যারা মুক্তিযুদ্ধ মানে না, পাকিস্তানের আলবদর এবং রাজাকারদের সন্তান, আলবদরদের রাজাকারদের সন্তানদের শাসন মানবো না, তখন হুশ ফিরছে। এখন একদম আইসা ঠিক 160 ডিগ্রি ঘুরে বলতেছে না না, আমরা যে দল করব সেই দলটা হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এটাও তাদের মুখের কথা, মনের কথা না, কারণ তাদের পিছনে যে কালো শক্তি আছে, সেই কালো শক্তি তাদেরকে নিয়ে ক্ষমতা দখল করিয়া এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায়, সিরিয়া বানাইতে চায়, এই দেশটাকে গণতন্ত্রহীন একটা আমি বলবো জঙ্গি দেশ বানাইতে চায়। এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ, আমরা তা হতে দিতে পারি না। আমি খুব ক্লিয়ার বলতেছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের দেশ। এই দেশে একটা ভোটের জন্য, যখন এই ভোটের কথা বলা হয়, এই যে ইউনূস সাহেব, ওনাকে এত শ্রদ্ধা করি, ভোটের কথা বললে পরে নতুন বউয়ের মতো তার মুখ কালো হয়ে যায়, কত রং বেরঙের কথা তিনি বলেন, কত সংস্কার। এই দেশে 2টা কথা সবচেয়ে বেশি ঘৃণিত হবে আগামী দিনে, একটা হলো সংস্কার আর একটা হলো সমন্বয়। ইউনূস সাহেব ইলেকশনের কথা শুনলেই কত রং বেরঙের কথা যে তুলে ইলেকশন উনি দিবেন না, উনি ক্ষমতা। আমি বলতাম যে ইউনূস সাহেব 10 জন প্রধানমন্ত্রী যত উঁচু তার চেয়ে বেশি উঁচু, ওনার ক্ষমতার প্রতি লোভ নাই। কিন্তু এখন দেখতেছে ক্ষমতার রাজ সিংহাসনে বসা, দীর্ঘদিন থাকার জন্য কত কুটিল এবং জটিল পথে তিনি এগোচ্ছেন। আমরা দেখেছি 32 নম্বর, আর 32 নম্বর আমি একটু ফিরে যেতে চাচ্ছি। 32 নম্বরে সেখানে সেনাবাহিনী গিয়েছিল, আইন প্রয়োগকারী সংস্থা সেখানে ছিল, কিন্তু সেখানে তারা কোন রকম অ্যাকশনে যায়নি। বাংলাদেশকে সেনাবাহিনীকে রাখা হয়েছে বহিঃশত্রু থেকে রক্ষা করার জন্য, এবং প্রয়োজনে আমরা দেখেছি আর বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ অভ্যন্তরে সিকিউরিটি রক্ষার জন্য কাজে লাগানো হচ্ছে। যেই সেনাবাহিনী ট্যাঙ্ক রক্ষার জন্য রাখা হয়, বিদেশি ট্যাঙ্ক, যেই সেনাবাহিনী বিদেশি এয়ারক্রাফট থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য রাখা হয়, বিদেশি ওয়েল ট্রেইনড এবং অত্যাধুনিক অস্ত্রধারী বিদেশি সেনাবাহিনী থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য যেই সেনাবাহিনীকে রাখা হয়, সেই সেনাবাহিনী যখন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের এবং বাঙালিত্বের পরিচয়ের যে
ভূমি, যে বাড়ি, সেখানে শুধু বঙ্গবন্ধুর বাড়ি না, সেটা আমাদের বাড়ি, সবার বাড়ি আমি মনে করি, সেটা আমার ফিলসফি। এবং সেখানে সেটা ভাঙা হচ্ছে এবং সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটাকে স্যার আমি অপারগ বলি না, আমি মনে করি আনউইলিং। এবং আনউইলিং এর কারণে, অনিচ্ছার কারণে এই সরকারের পলিসি কি এটা স্পষ্ট হয়ে গেছে। এবং আমি এটাকে মনে করি রাষ্ট্র মদতপুষ্ট সন্ত্রাস। এখন আমার কাছে, আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, বিশেষ করে আমি প্রথমে প্রফেসর জমির দিয়ে আমি শুরু করতে চাই। প্রফেসর জমির, আপনার কাছে আমার প্রশ্ন, এদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের নির্বাচনের, আমরা কি হবে স্যার বললেন, ফজলুর রহমান স্যার বললেন যে উনি এখনো ওনাদের কোনো ত্রুটি খুঁজে পাননি, কিন্তু আমি যা দেখেছি যে এদের ভিতরে অনেকেই আছেন যারা কিনা এখন পর্যন্ত এই যে পদক্ষেপ 32 নম্বর ভাঙা শুধু নয়, জায়গায় জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা সত্য, সংখ্যালঘুর উপর অনেক জায়গায় আক্রমণ হয়েছে, এটা সত্য, আবার অনেক সময় প্রোপাগান্ডাও হয়েছে, এটাও সত্য। কিন্তু আমার কথা হচ্ছে এদেরকে আমরা কখনো স্বাধীনতার 71-এর চেতনায় কোনোভাবে উদ্বুদ্ধ হতে দেখিনি, কেমন কিছু আমি প্রমাণ পাইনি এখন পর্যন্ত। এবং ডক্টর ইউনূস যারা এই সকল কাজ করছে তাদেরকে কোন রকম কন্ডেমনেশন জানায়নি। তাহলে আপনি কি মনে করেন প্রফেসর জমির যে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের সমালোচনা শুরু হয়েছে, ভারতের বাংলাদেশের বর্ডারে উস্কানি দেওয়া হচ্ছে দেশের বাইরে থেকে, এবং বুলডোজার কর্মসূচি চালানো হচ্ছে, এবং বুলডোজার কর্মসূচির কাছে মনে হয় বর্তমান সরকার একেবারেই অপারগ না, শুধু আনউইলিং। দেশের বর্ডারে নিয়ে গিয়ে ভারতের সাথে আমাদের ভিতরে একটা উস্কানিমূলক সম্পর্ক, এবং তারা ভারত দখল করে ফেলবে, কলকাতা দখল করে ফেলবে, 7 সিস্টার দখল করে ফেলবে। আওয়ামী লীগকে বলছে ফ্যাসিস্ট, কিন্তু আওয়ামী লীগ তো সাম্রাজ্যবাদে কখনোই বিশ্বাস করেনি, আমাদের বাঙালি অধিকারের কথা বলেছে। যেমন বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর দল। তাহলে একে যে বারবার ফ্যাসিস্ট বলা হচ্ছে আওয়ামী লীগকে, তাহলে কি জমির স্যার কি ফ্যাসিস্ট? মুক্তিযুদ্ধ যখন উনি করেছেন, উনি কি ফ্যাসিস্ট বাহিনীর পক্ষে, ফ্যাসিস্ট দলের পক্ষে মুক্তিযুদ্ধ করেছেন? জমির স্যার আপনি যদি স্টার্ট করেন প্লিজ। আমি সংক্ষেপে বলবো, কারণ আমার ফজলু ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ওনার বক্তৃতা অনেকদিন পর ওনার সাথে সামনাসামনি দেখা, সত্যিকার অর্থে। জি, এই ওনার কথা শুনি প্রচুর। হাওবার আমি গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট, আপনি যে প্রশ্ন করেছেন, 32 নম্বর শুধু ভাঙে নাই, সময় আসছে জিয়াউর রহমান সাহেব যেখানে শায়িত আছে সেটাও থাকবে কিনা আমার সন্দেহ আছে। আপনারা দেখে নিন, এই যে ফজলু ভাই যে কথা বললো, ফুলের দোকান টাঙ্গাইলে দেখলাম, ফুলের দোকান 18 বছর ধরে ফুলের ব্যবসা করে, ফুলের দোকান বন্ধ, ভাঙচুর করে বন্ধ করে দিয়েছে। মব জাস্টিস। শিক্ষকরা কোথায়? শিক্ষকদের মান সম্মান কোথায়? বিশ্ববিদ্যালয় বলেন, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, আমরা টিচারদেরকে পায়ে ধরে সালাম করি, এখনো পারলে সালাম করি। সেটা হলো বাংলাদেশ সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি, বাংলাদেশের ছাত্রদের সংস্কৃতি। এখনো আমেরিকায় আমাদের টিচারদের সাথে আমরা বসি না। বাংলাদেশে আমরা কি দেখছি এখন? আমি প্রসঙ্গটা এনে নির্বাচনের ব্যাপারে বলি। ভদ্রলোক যিনি এখন নির্বাচন কমিশনের চেয়ারম্যান, কমিশনার, মূল ব্যক্তি নাসির ভাই, খুব ভদ্রলোক, ভালো লোক, সৎ লোক, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। তার সম্পর্কে দুর্নীতির কেউ সরকারে থাকাকালীন সময়ে সচিব ছিল, এই ছিল, বিভিন্ন সংগঠনে বিভিন্নভাবে জড়িত ছিল, আমার সাথে ব্যক্তিগতভাবে সম্পর্কিত, চিনিও না। সৎ লোক, ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু উনি কতটুকু কন্ট্রোল করতে পারবেন? এই যে কথাটা কোত্থেকে আসতেছে, বিএনপি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আছে। মির্জা ফখরুল রিয়েল পলিটিশিয়ান, আমি বলবো বাংলাদেশে রিয়েল পলিটিশিয়ান। হি ইজ এ ভেরি শ্রুড গাই, হি নোজ হোয়াটস গোয়িং অন, কারণ সে ব্যুরোক্রেসিতেও ছিল, এই কারণে তার এই স্কিলটা আছে। সে স্থানীয় সরকার ইলেকশন আগে না দেওয়ার জন্য কেন বলছে বলুন তো ব্যাপারটা? এটা কিন্তু বুদ্ধির খেলা। তার অর্থটা কি? এটা অনেকে বলবে যে সিম্পল কথাবার্তা, নো, নট পলিটিক্যাল স্টেটমেন্ট, হি ইজ এন স্ট্র্যাটেজিস্ট।
আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি সামনে আসি ঠিকই, ফজলু ভাই জানে আই ওয়াজ ওয়ান অফ দ্যাম স্ট্র্যাটেজির মধ্যে। চিটগং ইউনিভার্সিটিতে কোনোদিন ছাত্রলীগ ক্ষমতায় আসতে পারতো না, ছাত্রলীগ তো অফিসিয়ালি ডিভিড খেয়েছে আমার প্যানেলটাই। সো আপনাকে স্ট্র্যাটেজি টেকনিক নিতে হবে। এই মির্জা ফখরুলেরও তাই। আই রেসপেক্ট হিম ভেরি মাচ ফর রিজনস, কারণ স্থানীয় ইলেকশন দিয়ে এই সমন্বয়কারীরা, এই ছাত্ররা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে আছে আপনাকে দেখতে হবে, জালাল জাহাঙ্গীর একটা অথর্ব লোক। আমি ফিরে জালাল জাহাঙ্গীরকে বলছি, ভাই তোমার কি চাকরির দরকার আছে এই বয়সে? মান সম্মান খোয়াইয়া তোমার টাকা পয়সার দরকার আছে, আর চাকরির দরকার আছে, সম্মানের দরকার আছে? লিভ দ্য জব, হিউম্যান বিইং হিসেবে বাইচে থাকো। এই সম্মানটাও হারাইছো তুমি। মন্ত্রী হইতে হবে, গাড়ি চালাইতে হবে, হোয়াট ইজ ইট? 2 দিন তো পরে মরে যাবা, ওখানে কে যাবে? তোমার কবরে কি যাবে? তোমার টাকা পয়সা যাবে, সম্পদ যাবে, ধন সম্পদ যাবে, গাড়ি বাড়ি যাবে, কি যাবে? নাথিং। সো কাকে নিয়ে তুমি ওয়াই কাকে তুমি ভয় করছো? এই যে স্বরাষ্ট্র সচিব, সেই হিজবুত তাহরিরের লোক শুনলাম, স্বরাষ্ট্র সচিব যে এখন, তাকে সেটার এভিডেন্স আমাদের কাছে আছে, আনা হয়েছে। ওকে, না কেন ওদেরকে বসানো হয়েছে? কেন? কারণ আছে। এই যে মির্জা ফখরুলের কথা, যে স্থানীয় সরকার নির্বাচন করে, ওরা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে, বিভিন্নভাবে স্থানীয় সরকারগুলো দখল করে, পরে গ্রামের চেয়ারম্যানদেরকে কিনা ইজ নট দ্যাট ডিফিকাল্ট। ফজলু ভাই জানে কয়েকভাবে কিনা যায়, ক্ষমতা দিয়ে, ভয় দেখিয়ে, টাকা পয়সা দিয়ে, দ্যাটস রাইট, প্রভাব বিস্তার করে, এনে বন্দি করে ঘরে রাইকা সাইন করো। হয়েছে তো বাংলাদেশে এরশাদকেও তো নিয়ে সাইন করাইয়া ইলেকশন করাইছে, করায় নাই? বাংলাদেশ ইতিহাস আসতো তো। বাংলাদেশের এই জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার যে কৌশলগুলো ওরা নেওয়ার চেষ্টা করতেছে। এই যে হাতিয়া থেকে একটা ছেলে আছে নাকি, মাসুদ নাকি নাম, মাসুদ ছাত্র, এলাকায় গেছে 19টা তরুণ, কে বানাইলো? কে টাকা দিল? 86টা 19টা ভুল কইতাছেন। 86টা আমার ভুল হয়ে গেল। ওকে, নাও এই যে আরেকটা উপদেষ্টা আছে কি, সজীব কি নাম, তার বাপ নাকি এখন কনসালটেন্সি করে। চিটগং ইউনিভার্সিটির এক ছাত্র আছে, ফাইন আর্টসের, এক ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে, সমন্বয়ক রাফি, তার অ্যাকাউন্টে 32 কোটি টাকা পাওয়া। 32 কোটি। আমি কথাটা, টাকা ওরা জমাচ্ছে, টাকা কালেক্ট করতেছে, দিস ইজ দ্য রিজন। আমার প্রশ্নটা ছিল, বর্তমান সরকার কি উল্টো নিজেরাই ফ্যাসিস্ট কিনা? তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে। ইউনূস স্যারের নেতৃত্বে ডক্টর ইউনূস, এই 2 দিন আগের ঘটনা, এই ঐক্য সম্মেলন বা সংস্কার সম্মেলন, আমার বন্ধুরও আছে কয়েকজন ওখানে সংস্কার কমিটির প্রধান হিসেবে, উনি বলতেছে দুর্নীতি। ইউনূস সরকারকে আমি চ্যালেঞ্জ করি, আপনি কন্ট্রোল করেন না আপনাকে কন্ট্রোল করে ওরা? আপনার কথা শুনে বলে মনে হয় না, যদি শুনতো এই সমস্ত আকাম কুকাম করতো না। 1 2 নম্বর, আপনি যদি কন্ট্রোল করেন সরকারকে, আপনার হিসাব দিয়েছেন, আপনি সম্পত্তির হিসাব দেন নাই, আপনার অ্যাডভাইজাররা দিয়েছে, কেউ দেয় নাই, সিনিয়র সচিবরা বা গভর্নমেন্টের কর্মচারীরা দিয়েছে, দেয় নাই, তো আপনার কথা কে শুনলো? কেউ শুনে না। নো ওয়ান লিসেন্স টু ইউ, ইউর ইনস্ট্রাকশন। এবং কি হলো? দুর্নীতির বিরুদ্ধে আপনি শুধু বলে যাচ্ছেন হাসিনার মতো। যারা বলছেন, আমার যে মূল প্রশ্নটা ছিল, যারা বলছে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, তাদের অনেক বিফলতা অবশ্যই আছে, আমি তীর্যক সমালোচনা করেছি তাদেরকে বহুবার, কিন্তু তারা বলছে, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছে এবং তারা বিএনপির বিরুদ্ধেও পরোক্ষভাবে লেগে গেছে, তাদের কাছে আমার প্রশ্ন বরঞ্চ, স্যার বললেন কিছুক্ষণ আগে, ফজলুর রহমান স্যার, আমরা এখন বাংলাদেশে আউল বাউল গান গাইতে পারি না, 21শে ফেব্রুয়ারির সময় আমরা কোনো গানই শুনিনি, এবং আমরা 7ই মার্চের ভাষণ শুনতে পারবো বলে আমার মনে হয় না, কারণ সেখানে জয় বাংলাদেশ শেষ হয়েছে, এবং জয় বাংলা এখন একটা নিষিদ্ধ স্লোগান, এবং এটা মুক্তিযুদ্ধের সময় আপনারা শেষ জয় বাংলা ধ্বনি দিয়েছেন। তাহলে আমরা বাঙালির সংস্কৃতি খুন করতে দেখছি। যারা খুন করছে এবং ইসলামের অপব্যাখ্যা করে তারা মাজার ভাঙছে, আমার পুরোপুরি সবাই
ওনাদের মাজার আছে, তাহলে আমার কথা হচ্ছে তারা তো উল্টা ফ্যাসিস্ট আচরণ করছে। এই কথাটা বলতে কি আমাদেরকে দ্বিধান্বিত হতে হচ্ছে? আমাদেরকে উল্টো বলা হচ্ছে যে আমরাই ফ্যাসিস্ট, এবং শেখ হাসিনা আওয়ামী লীগের দোহাই দিয়ে তারা যারাই বাঙালিত্বের কথা বলবে বা প্রকৃত ইসলামের কথা বলবে তারাই উল্টা ফ্যাসিস্ট ট্যাগ পাচ্ছে এখন, বা ইসলাম বিরুদ্ধ মানে বাংলা বিরুদ্ধ, যেটা বঙ্গবন্ধু বলেছিলেন ইসলাম খাতরে মে হ্যায়, এই কথা বলে তারা আমাদেরকে পাকিস্তানের শোষণ করেছে। ব্যাপারটা কি সেরকম নয়? 100% ইউ আর কারেক্ট। শুধু একটা কথা বলে আমি ফজলুল ভাইকে দিয়ে দিচ্ছি, ওরা আরো বড় ফ্যাসিস্ট এখন। আপনি মতিউর রহমান সাহেবের, মানব জমিনের মতিউর রহমানের স্টেটমেন্ট দেখেন, তৃতীয় মাত্রার মিজান সাহেবের স্টেটমেন্ট দেখেন, বিভিন্ন সাংবাদিকরা মানচিত্র তাদের স্টেটমেন্ট দুর্বলতা কোথায়? ওরা যদি কেউ কথা বলতে পারছে না, কাউকে কথা বলতে দেয়া হচ্ছে না, কেউ কথা বলতে পারছে না, আচ্ছা কোর্টে বিচার করতে দেয়া হচ্ছে না। দুর্নীতি দমন কমিশনে কার বিরুদ্ধে কেস হয়েছে পর্যন্ত আমাকে উত্তর দেন, বলেন কার বিরুদ্ধে? মুক্তিযুদ্ধ সম্পর্কে বিএনপির সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত। ধন্যবাদ স্যার। আমরা আরো কিছু ইলেকশন দেন আর আমরা মেজরিটি হয়ে যাবো না, জিনিসটা এই জায়গাতে না। একটা রাষ্ট্র নির্ভর করে তার ফিলোসফি কি, তার ইডিওলজি কি, তার স্ট্যান্ড পয়েন্ট কি, তার পিলার কি, তার মূলনীতি কি, সবকিছুর উপর একটা রাষ্ট্র নির্ভর করে। খালি আমি ক্ষমতায় গেলাম কি গেলাম না সেটা পরের ব্যাপার, কিন্তু নির্দিষ্টভাবে মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের মা, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পেট চিরে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এই জায়গাটা কেউ না কেউ এটাকে প্রতিষ্ঠিত বা এটাকে প্রকাশ করতে এটার পক্ষে দাঁড়াইতে হবে। আর মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেন, ইট ইজ নট বাংলাদেশ, ইট ইজ নট বাংলাদেশ। কারণ মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম, মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ। এর আগে তো পাকিস্তান ছিল। যারা মুক্তিযুদ্ধ চান এটা লিখতে হবে পূর্ব পাকিস্তান, লেখেন আগে, লিখে তারপরে রাজনীতি করেন। বিএনপির তো নামের একেবারে প্রথমটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে আমি আজকে বলি, আপনারা যে প্রশ্নটা তুলতেছেন এইগুলো খুব কঠিন প্রশ্ন, কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে, অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে। খালি ক্ষমতায় যাইতে চাই একটি অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে। আমার দল সেটা দিচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অনেক মিচুর বক্তব্য এখন রাখছেন, কিন্তু দেশের ভিতরে যা হচ্ছে সেটা আমার কাছে খুব সুস্পষ্ট ভাবে মনে হচ্ছে না যে একটা রাষ্ট্র যন্ত্রকে দায়িত্ব নেওয়ার মতো করে যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা তারা সঠিকভাবে নিচ্ছেন। আর যে কথাটা জমির চৌধুরী বললো আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগ আসবে কি আসবে না, থাকবে কি থাকবে না, এই কথাটা আমার মুখ দিয়ে না বলা নেই ভালো। কারণ আমি এই কথা কইতে কইতে আমাকে সবাই বলে তো বিএনপি করে না, সে আওয়ামী লীগের দালালি, আমাকে দিয়ে বলেন না। আমি মনে করি আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আওয়ামী লীগ কি এখন বললেও, আওয়ামী লীগ যদি বলে ইউনূস সাহেব ডাকে, তাও আসতে পারবে না। যদি আওয়ামী লীগ ইউনূস সাহেব সরকারের, আমি মনে করি না যে ইউনূস সাহেবের সরকার যেভাবে তাদের নিরপেক্ষতা হারিয়েছে, সেই ইউনূস সাহেবের সরকারের অধীনে কোনো নির্বাচন সঠিক হবে, এটা আমি মনে করি না। তারপরে আমি মনে করি যদি ইলেকশন হয় ইউনূস সাহেবের অধীনে বা নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশনের আমি কিছু বলছি না, তাদের কোনো ত্রুটি আমি এখন পর্যন্ত পাইনি। যদি ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হয়, ফ্রি ফেয়ার ইলেকশন হইলে আওয়ামী লীগকে ডাকলেও আওয়ামী লীগ কতটুকু দ্রুত আসতে পারবে, যে কতটুকু তারা, তবে আমি সবসময় বলি মিস্টার জমির চৌধুরী, আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে। কারণ এই দেশে আমরা যত কথাই বলি, বাঙালির সংখ্যা কিন্তু 99%। বাঙালি জাতিসত্তার সংখ্যাটা হলো 99%। আমরা বাংলাদেশি করছি, আমরা রাষ্ট্রীয় জাতিসত্তার অন্যদেরকে আমরা অ্যাকোমোডেট করার জন্য, কিন্তু বাঙালি জাতিসত্তার লোক 99%। যতদিন বাঙালি থাকবে আওয়ামী লীগের রাজনীতিটা থেকে যাবে।